নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মেন রাস্তার উপর নিকাশি নালার লোহার ফ্রেম চুরি, উদাসীন পৌরসভা। দাদাদের অনুগামীরা বীরভূমের দাদাদের বাঘ সিংহ বানাতে ব্যস্ত মিডিয়াতে। শত্রুতার জেরে দুটি ট্রাক্টরে আগুন বাবুইজোর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরে। মোমবাতি হাতে বিজেপির মিছিল সিউড়িতে। ওভারলোডিং পাথর বোঝাই ট্রাক্টরের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ মুরারোয়ে। পাথর খাদান ও ক্রাশার চালুর দাবিতে শ্রমিক সংগঠনের ডেপুটেশন মুরারোয়ে। জল নিকাশি রাস্তার উপর থেকে লোহার ফ্রেম চুরি গেল সরকারি বাস স্ট্যান্ডের কাছে। যাত্রী বোঝাই সরকারি বাস স্ট্যান্ড থেকে বেরোনোর সময় সরকারি বাসের চাকা ঢুকলো জল নিকাশি নালার গর্তের মধ্যে, যার ফলে ফেটে যায় সরকারি বাসের চাকা। সিউড়ি কলকাতা রুটের সরকারি বাস। ঘটনাটি ঘটে বীরভূমের সিউড়িতে সরকারি বাস স্ট্যান্ডের ২ নম্বর গেটের সামনে। জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে সিউড়ি সরকারি বাস স্ট্যান্ডের ২ নম্বর গেটের একটি জল নিকাশি রাস্তার উপর থেকে লোহার ফ্রেম চুরি যায়। বেশ কয়েকদিন থেকেই বাস স্ট্যান্ড থেকে বেরোনোর সময় সরকারি বাসের চাকা ওই গর্তে পড়ে যাচ্ছিল। পৌরসভাও এই ব্যাপারে উদাসীন। আজ মঙ্গলবার ১৭ জুন তার ব্যতিক্রম হয়নি। এদিন কলকাতা রুটে যাত্রী বোঝাই একটি বাসের চাকা ওই নিকাশি নালার গর্তে পড়ে ফেটে যায় এবং সঙ্গে সঙ্গে বাসটি আটকে যায়। তবে অন্য আরেকটি বাস দিয়ে যাত্রীদের কলকাতা পাঠানো হয়। এদিন বাস যাত্রী সত্যজিৎ চক্রবর্তী জানান, না ম্যানেজমেন্ট চোখের সামনে দেখছে, গাড়ি এর আগে দুটো গাড়ি ফাঁসলো, তারপরে আমাদের গাড়িটা ফাঁসলো, কোনো ব্যাপার নেই। এখন যদি এই গাড়ির রোড জ্যাম করে তবে যদি কাজটা হয়। না, এটা কি হলো? আপনি তো প্যাসেঞ্জার ছিলেন। না প্যাসেঞ্জার ছিল, ওই চাকাটা ঢুকে গেল, পিছনে বাস্ট করে গেল। এর আগেও একটা হলো, 20 মিনিট আগে একটা হয়েছে। কিন্তু যারা ভেতরে আছে তাদের তো কন্ট্রাক্টর বা ড্রাইভারকে বলা উচিত। এটা কলকাতায়, কলকাতা নিউ টাউন। বাস বেরোনোর সময় কি হলো? এই তো হ্যাঁ, বেরোবার সময় ঢুকে গেল ওখানে। আমরা দেখতেই পাচ্ছি, বড় গর্ত হয়ে আছে, ভেতরে মাল চুরি হয়ে গেছে। মানে চাইছি সরকার একটু একটু নজর দেখে এগুলোর দিকে। কি হলো, আমরা পশ্চিমবাংলার পাবলিক হয়ে কোনো কিছু করতে পারছি না, ভালো করে চলতে পারছি না, এত খারাপ লাগছে। সত্যজিৎ চক্রবর্তী। অন্যদিকে প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নঈম বলেন, এদিক থেকে আমাদের যেটা দুর্গাপুর যায়, যেগুলা কলকাতা যায়, সেটা এর মুখ দিকেই বেরোয়, ঠিক আছে। আবার যারা মেদিনীপুর থেকে আসছে তারা এদিকে ঢুকে। এটা সকাল থেকে নিয়ে এটা 5টা পড়লো। তার মধ্যে 3টে বাস আছে, একটা পুলিশের গাড়ি আছে আর একটা সুইফট ডিজায়ার লাল রঙের। পড়ে যাচ্ছে কিসে? ওই একটা গর্ত আছে, ওই গর্তটা স্ল্যাবটা নেই, পাইপ ছিল, পাইপটা চুরি হয়ে গেছে যেহেতু কাল রাতে। পৌরসভা ট্রেন? হ্যাঁ, পৌরসভা ট্রেন এটা। কাল রাতে পাইপটা চুরি হয়ে গেছে, কালকে দুটো পড়েছিল, সেটা মোটামুটি আজকে হয়েছে। পৌরসভা ট্রেনের ভিতরে কি চাকা ঢুকে গেছে? হ্যাঁ, চাকা ঢুকে গেছে। এই তো পেছন চাকাতে সামনে পড়ে গেছে। সিউড়ি বাস স্ট্যান্ড, সিউড়ি আমাদের স্টেট বাস স্ট্যান্ড। কি মনে করছেন আরো বড় দুর্ঘটনা হচ্ছে? এটা এখন যদি ইমিডিয়েটলি কোনো অ্যাকশন না নিলে এখনো আরো পড়বে, কারণ সারাদিন এখনো বাস বাকি আছে, গাড়ি ঘোড়া বাকি আছে এখন। এটা সকাল থেকে 5টা পড়লো। ছোট গাড়ি দুটো আছে, তার মধ্যে একটা পুলিশের গাড়ি আছে আর 3টে অন্য নর্থ বেঙ্গল বাস। এখনো পর্যন্ত কি কোনো ডিপো থেকে কি কোনো রকম ইয়ে করা হচ্ছে না? ডিপু তো কিছু বলেছে, কমপ্লেন করেছে, ডিপু তো কি করবে? ডিপু তো এটা নয় না, এটা মিস করে সবাই। হ্যাঁ, এসছিল লোক, এসছিল, দেখে গিয়েছিল, বললো আগের বাসটা উঠুক তারপরে কাজ শুরু করবো। এখন তো ওইটা উঠার পর আবার এটা পড়ে গেল। আর কি পৌরসভা থেকে কিছু এখনো কেউ আসেনি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ নঈম। এখানে কি করেন? এখানে আমি গাড়ি চালাই, গাড়ি ড্রাইভার। পাশাপাশি পৌরসভার ইন্সপেক্টর সুব্রত চক্রবর্তী জানান, এইটা তো আমাদের ব্যাপারটা হচ্ছে, এখন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সাথে কথা হলো আমার। চেয়ারম্যান বললেন যে আমাদের ইনভেস্টিগেশন যখন রিপোর্টটা তৈরি হয় এখানে, তখন ওইটা করেছিল ড্রেন বাইরে, আমাদের গেটের বাইরে ড্রেনের উপরে যে স্ল্যাবটা ছিল, স্ল্যাবটা নাই এখন। এখন আমাদের কোনো বাস পড়েনি, সাউথ বেঙ্গলের বাস আমি দেখলাম 2টো পড়ে আছে।
একটা কিনে নিয়ে গেল আর একটা ওখানে পড়ে আছে। তো ওটা তো সেই 88-87-88-তে এনভেস্টিসি করেছিল, এখন তো এনভেস্টিসি নাই। এখন চেয়ারম্যান বললো আমি করে দেবো, এই কথা বললো। আর যদি চেয়ারম্যান না করে তাহলে আমাদেরকে করতে হবে। চেয়ারম্যান তো বলছে যে হাত তুলে দিয়েছে, যে এটা আমাদের নয়, আমরা ড্রেন ফর্ম করার জন্য আমরা ড্রেন পরিষ্কার করতে পারি, তো যেটা খাল আছে সেটা আমরা করতে পারবো। চেয়ারম্যান তো আমাদের কিছু বলেনি। আমি কালকে পাঠাবো কাউকে চেয়ারম্যানের কাছে, যদি চেয়ারম্যান না। এখন বাসগুলো কিভাবে পার করা হবে? এখন বাস পার হয়ে যাচ্ছে, বাস তো ওরাই পরে, শুধু বাস তো এমনি পার হয়ে যাচ্ছে, আমাদের বাস তো বেরিয়ে গেল স্যার। ওটা ওইটাকে অ্যাভয়েড করে গেলে পরে তো বাস চলে যাবে, বাস না যাওয়ার কোনো অসুবিধা নেই। তবে একটা ড্রেনটার উপরটা কভারটা ছিল, কভারটা বন্ধ হয়ে খুলে পালিয়ে গেছে, বা কেউ নিয়ে পালিয়ে গেছে, যাই হোক এখন নাই। কালকে আমি চেয়ারম্যানের কাছে পাঠাবো কাউকে, বা আমি নিজে যাবো, দেখবো, যদি বলে ভালো যে আমি করে দিচ্ছি বা আমরা করে দিচ্ছি। আমরা তো ট্যাক্স দিই মিউনিসিপ্যালিটিতে। যে কারণে তুমি এটা পড়ে যাচ্ছে, এটা কি কালকে চুরি হয়ে গেল এটা? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছিল ওটা লোহার পাইপ কেটে কেটে বসানো ছিল, এই একটা দুটো করতে করতে মোটামুটি এখন একদম ক্লিয়ার করে দিয়েছে, কিছুই নাই আর। চুরি হয়ে গেছে? হ্যাঁ তাই, তাছাড়া কি চুরি তো হয়েছে না, তো ওখানে থাকলে তো আমরা পেতাম। ওটা আমাদের গেটের বাইরে এবং মিউনিসিপ্যালিটির ড্রেনের উপর। কারণ কালকে দেখি চেয়ারম্যানের কাছে আমাদের একটা স্টাফ আছে, কাউন্সিলর, ওকে পাঠাবো। আপনারা কি লিখিত অভিযোগ করেছেন এদের চুরি হয়ে যাচ্ছে? না, ওটা অভিযোগ করার কিছু নাই। এটা আমি যখন আসছি এখানে তখন দেখতাম ওই রকম ভাবেই আছে। ওই তিনটে ছিল পাইপ, ওই তিনটে পাইপ এই দু একদিনের ভিতরে আর নাই। আপনার নাম? আমার নাম রূপকুমার সরকার, আপনি? ডিপো ইনচার্জ ইনভেস্টিগেশন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে দল যখন সতর্ক করে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসাথে কাজ করার বার্তা দিচ্ছে, ঠিক তখনই দাদাদের অনুগামীরা দাদাদের বাঘ সিংহ বানাতে ব্যস্ত। এআই এর মাধ্যমে বানানো হয়েছে আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার, যেখানে জড়িয়ে ধরছে অনুব্রত মণ্ডলকে। পাল্টা কাজল শেখের অনুগামীরা বানিয়েছেন সিংহ, যেখানে জড়িয়ে ধরছে কাজল শেখকে। পাল্টা যুক্তিও দিচ্ছেন দুপক্ষ, কেউ বলছেন আমার দাদা বাঘ, তো কেউ বলছেন আমার দাদা সিংহ। প্রশ্ন উঠছে, এই বাঘ সিংহের লড়াই কতটা যুক্তিসঙ্গত হবে তা 2026-এর বিধানসভা নির্বাচনে বোঝা যাবে। তৃণমূল কি ফায়দা তুলতে পারবে বাঘ সিংহের লড়াই দেখিয়ে, সেটাই এখন দেখার বিষয়। এদিন বীরভূম ডিস্ট্রিক্ট আইটি সেলের সদস্য কাজল ঘনিষ্ঠ মীর রাজ বলেন, দেখুন, সিংহটা আমার ব্যক্তিগত, আমার সিংহ খুব পছন্দ এবং বনের রাজা সবসময় সিংহ হয়। আর সর্বোপরি যেভাবে জেলা পরিষদের সভাধিপতি যেভাবে উন্নয়নমূলক কাজ করে চলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদ দিয়ে যে বীরভূম শহরের আমাদেরকে যে উপহার দিয়েছেন নবর উপকার রূপে, তো তাই মনে হলো আপনারা দেখেছেন প্রতিনিয়ত যেভাবে
বিরোধীদেরকে সিংহের গর্জনের মতো প্রতিবাদ করে উঠে চলেন প্রতিনিয়ত। আমরা সকলেই জানি সুখে দুঃখে সব সময় মানুষের ইতে পৌঁছে যায়। তাই আমার মনে হলো এই সিংহের যে জিনিসটা করা আমার ব্যক্তিগত হয়ে আমার খুব ভালো লেগেছে, তাই করা হয়েছে। অনুব্রত মণ্ডল থেকে বাঘ দেখাচ্ছে, তোমাকে আবার কাজের থেকে অনুব্রত মণ্ডলকে কে কি বাঘ দেখাচ্ছে না সিংহ দেখাচ্ছে না কি দেখাচ্ছে সেটা আমি জানি না। আমার যেটা মনে হলো আমার সিংহ তৈরি করা, আমি সিংহ তৈরি করেছি। কেন? আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার ভালো লেগেছে তাই আমি করেছি। সিংহের উপহার দেওয়া হবে, বনের রাজা সিংহ। হ্যাঁ, তো বনের রাজা সিংহ হয়তো সিংহকে সিংহই করেছি। उन्हीं तो हमारे काছে सिंह शेर का बच्चा जिसको कहते हैं, जंगल में शेर ही राजा होता है, उसके अलावा कोई भी टिक नहीं पाता, कोई भी जानवर टिक नहीं पाता शेर के सामने। কে কি বাঘ দেখাচ্ছে না শিয়াল দেখাচ্ছে না অন্য কিছু দেখাচ্ছে, আমার ওই তো বললাম আপনাদেরকে যে বনের রাজা। না, সে দেখে কেন করতে যাবো? মেন বিষয় হচ্ছে আমার যে আমরা সবসময় সর্বোপরি আমরা জেলা পরিষদের সভাধিপতিকে যেভাবে গর্জন, যে বিরোধীদের ওপরে যেভাবে গর্জন করেন তিনি, সেই পরিপ্রেক্ষিতে অনুগামী আইটি সেল তারা বলছে যে বাঘকে দেখে সিংহ সাজানোর চেষ্টা করছে, কিন্তু বাঘই থাকে। দেখুন, কে কি বললো না বললো আমি জানি না এবং আমি জানতেও চাই না। আমার যেটা ব্যক্তিগত মত হয়েছে, আমার যেটা ভালো লেগেছে সেটা আমরা করেছি। কি নাম? আমার নাম মিররাজ, বীরভূম ডিস্ট্রিক্ট টিএমসিবি সাইবার সেলের অ্যাডমিন সেক্রেটারি। অন্যদিকে সিউড়ি 2 নম্বর ব্লকের আইটি সেলের অনুব্রত ঘনিষ্ঠ আমিনুল ইসলাম জানান, হ্যাঁ, আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম বেশ গত কয়েকদিন আগে, সেটা যথেষ্ট পরিমাণের ভাইরাল হয়েছিল। ভিডিওটা হচ্ছে আপনার একটা বাঘ এসে কেষ্টদাকে জড়িয়ে ধরছে। হ্যাঁ, তো এটা করার কারণ হচ্ছে যে আমাদের বীরভূম সহ রাজ্যের মানুষ কেষ্টদাকে বাঘ মনে করে, এবং বাঘ বলতে গেলে আমরা একটা বলেছিলাম আগের ইয়েতেও আমি, যে বাঘ বলতে গেলে ধরুন কোনো জঙ্গলে হিংস্র বাঘ নয়, রাজনৈতিক প্ল্যাটফর্মের বাঘ। দাদাকে মানুষ ভালোবেসে আখ্যা দিয়েছে যে বীরভূমের রাজনীতিতে যদি বাঘ মানা যায় সেটা হচ্ছে কেষ্টদা। আর সেটাকে দেখে, সেই ভিডিওকে দেখে আজকাল দেখছি তো কিছু মানুষ নিজেদেরকে হাইলাইট করার জন্যে অন্য জীবজন্তু দিয়ে বানাচ্ছে তারা। যাই হোক, কোনো অসুবিধা নেই, বানাতে পারে, সবার স্বাধীনতা রয়েছে, অবশ্যই করতে পারে। কিন্তু বীরভূমের বাঘ বলতে বীরভূমের বাঘ নাম শুনলেই সবার মাথায় তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের প্রত্যেকটা মানুষের মাথায় চলে আসে সেটা হচ্ছে কেষ্টদার নাম। ঠিক আছে, তো যাই হোক, নিজে নিজে কখনো বড় সাজা যায় না। মানুষ বলবে কে বাঘ, কে ছাগল, কে ভাল্লু, কে বানর। হ্যাঁ, সেটা কেউ করতে পারে, সেটা তাদের স্বাধীনতা আছে, অবশ্যই করবে। কিন্তু বীরভূমের বাঘ দাদা একটাই মানুষ, প্রত্যেকটা মানুষই মানে, সেটা হচ্ছে কেষ্টদা। আর একটা আমি কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখুন, কাক কখনো ময়ূর হতে পারে না। কাকের পেছনে যদি ময়ূর পেখম গুঁজে দেন, কখনোই সম্ভব নয় যে কাকটাকে ময়ূর বানিয়ে দেওয়া। সেইভাবে কারো ভিড় মানে কোনো জানোয়ারের জন্তু ছবি দিয়ে কাকে বাঘ সাজানো, এটা হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে না। বীরভূমের, হ্যাঁ সেটাই বলছি যে বীরভূমের বাঘ কিন্তু কেষ্টদা, সেটা আমি সহ বিরোধী প্রত্যেকটা মানুষ মানে জানে। রাজনৈতিক প্ল্যাটফর্মে বীরভূমের বাঘ নামে পরিচিত, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল। শুধু বীরভূমের বাঘ নয়, দাদাকে বেতাজ বাদশাহ, মহাগুরু, বিভিন্ন ধরনের আখ্যা দেওয়া হয়েছে। তার এই আখ্যা দেওয়ার কারণ হচ্ছে একটাই, তিনি রাজনৈতিক প্ল্যাটফর্মের মহাগুরু। বীরভূমের মহাগুরু হচ্ছে কেষ্টদা। ঠিক আছে, সেই জন্যেই এই বাঘ আখ্যাটাও দেওয়া হয়েছে। এটা হচ্ছে আবেগের নাম, ভালোবাসার নাম, তাই বীরভূমের বাঘ কেষ্টদা। হ্যাঁ, আমার নাম আমিনুল ইসলাম, সিউড়ি 2 নম্বর ব্লক, পুরন্দরপুর। হ্যাঁ, ডাকনাম সিংটু। হ্যাঁ, ওকে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। শত্রুতার জেরে দুটি ট্রাক্টরে পরপর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বীরভূমের খয়রাসোল ব্লকের কাকরতলা থানার বাবুইজোর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের নদীপাড়া এলাকায়। আজ মঙ্গলবার 17 জুন ভোর রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক 4টে নাগাদ রাধামাধব মন্দির সংলগ্ন এলাকায় হঠাৎ বিকট আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় বহু মানুষের। এলাকাবাসী ছুটে গিয়ে দেখতে পান দুটি ট্রাক্টর আগুনে জ্বলছে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে একটি ট্রাক্টরের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অপর ট্রাক্টরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাকরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, আগুন লাগানোর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন ট্রাক্টরের মালিক ভজন গড়াই জানান, ট্রাক্টরে কিভাবে আগুন লাগলো? আমরা ঘুমোচ্ছিলাম, তখন আমাদের পাশে যে মন্দির আছে রাধামাধব মন্দির, সেখানকার পুরোহিত দদুলদা ও প্রথম দেখতে পায় যে আমার ট্রাক্টরটাতে আগুন লেগেছে। নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে আমাকে ডাকে। আমি সেখান থেকে বাড়ি থেকে আমি তাড়াতাড়ি দৌড়ে আসি। আমি এসব দেখছি না আমার দুটো গাড়িতে আগুন জ্বলছে। এর সময় দদুলদা এক বালতি জল নিয়ে আসে। আসার সময় দদুলদা আর একটা গাড়ি নেভাতে যায়, কিন্তু আমি দেখছি যে একদম তেলের ট্যাঙ্কির ওখানটাতে জ্বলছে। দদুলদাকে বলি তুমি সঙ্গে সঙ্গে সরে আসো, কারণ আমার এখানে গাড়িটা এত ইম্পর্টেন্ট নয়, কারণ আমার লোকের জীবনটা বেশি ইম্পর্টেন্ট ছিল সে সময়। নিয়ে দদুলদার সঙ্গে দৌড়ে আসতে যায়। দদুলদার পায়ে লাগে, কোমরে লাগে এবং মাথাটাও ফুলে যায়। আর তা সে সময় আমরা হাইহাল্লা করি এবং পাড়াতে যতগুলো লোক আছে সবাই এসেছিলো, এমনকি নয় যে কেউ বাকি ছিল। সবাই এসে ভালোভাবে সহায়তা করেছে আমাদেরকে। এবং গাড়ি দুটোর মধ্যে একটা কোনো রকমে ঠিক আছে, তো সেরকম নেই, আমার টায়ারে সব পুড়ে গেছে। আর একটা গাড়ি পুরোটাই পুড়ে গেছে। তো দেখে যা বোঝা যাচ্ছে যে হয় পেট্রোলের দিয়ে আমার গাড়িটা আগুন লাগানো হয়েছে, আর নাহলে আমার ডিজেল যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিটাতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তো ওরা আরও মানে এই আগুন লাগাতে ওদের সুবিধা হয়েছে, কারণ আমার দাদা আজ নেই, দাদা জেলে আছে। তো ওরা দেখছে যে আমি সেই ট্রাক্টরগুলো চালিয়ে আমার সংসারটা চালিয়ে দিচ্ছি, তো ওরা সেটা দেখতে পাচ্ছে না। এবারে এই কারণে যেহেতু আমার পরিবারে কেউ নেই যে পরিবারটাকে চালানোর মতন আর পরিবারের পাশে দাঁড়ানোর মতন, তো এই দুটো ট্রাক্টরই আমার ভরসা ছিল যে আমি এর থেকে কিছু উপার্জন করে বোধে আমার সংসার চালাবো এবং আমার দাদাকে ছাড়িয়ে আনবো। তো দুষ্কৃতরা এমনভাবে সে দুটোকে পুড়িয়ে দিল যে আমি তো সংসার চালানো তো দূরের কথা, আমরা দাদাকেও আমি ছাড়িয়ে আনতে পারবো না। তো পাড়া প্রতিবেশী লোকগুলোকে বললাম যে কে করতে পারে, তো ওরা তো বললো কেউ জানি না, কাউকে দেখতে পাই নাই। তো আমিও কাউকে দেখতে পাই না, কাউকে নাম করতে পারছি না। কিন্তু পুলিশের উপরে আমার ভরসা ছিল যে হয়তো পুলিশ প্রশাসন আমার কিছু করবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমার বাড়িতে যখন আমার দাদাকে ধরে নিয়ে গেছিলো, আমার বাড়িতে সেখান থেকে যে পায়খানা, সে পায়খানা আমার বাড়িতে ছোড়া হয়। বারবার কমপ্লেন করার পর সিভিক এসে সেটা তদন্ত করার পর সেটা ওয়ার্নিং দেওয়ার পরে সেটা পায়খানাটা বন্ধ হয়। আজ পায়খানা বন্ধ হওয়ার পরে আজ আমার এই ট্রাকটা জ্বালিয়ে দিচ্ছে। কাল তো আমি বাড়ি যাব কোথাও কাজ করতে, কাল আমাকে কেউ মেরে দেবে। এইভাবে যদি জীবন চালাতে হয়, তাতে জীবন চালানোর থেকে আজ আমাদের মরে যাওয়া ভালো। আজ পুলিশ যদি কিছু না করে, তাহলে আমাদের পুলিশের উপরে একদম পুরো ভরসা চলে যাবে। আর আমরা সংসার চালাতে পারবো না, আমাদের মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই। কারণ আমরা কি খাবো? আমাদের যেটুকু উপার্জন করতাম ট্রাক্টরটার ভিতরে, সে ট্রাক্টর দুটো আজ পুড়িয়ে দিয়েছে। আমি কিভাবে সংসার চালাবো, কিভাবে জীবনযাপন চালাবো? আজ কিভাবে আমার দাদাকে নিয়ে আসবো? আমার দাদার 3টে ছেলে, সেই ছেলেগুলোকে আমি কীভাবে মানুষ করবো? একজনের 19 বছর বয়স হয়ে গেছে, সে তার বিয়ে দেওয়া আছে। তারপর তার ছোটো মেয়েটাও 16 বছর বয়স হয়েছে, তার পড়াশুনো খরচা আছে। ছোটো ছেলেটা 11 বছর বয়স, তারও পড়াশুনো খরচা আছে। তারপরে তো আমার যা আছে ফ্যামিলি আছেই, আমি কীভাবে ম্যানেজ করবো বলুন? তোমার দাদাকে কি কোন কেসে কি মামলায় ফাঁসানো হয়েছে বা তুমি ফাঁসানো অভিযোগ করছিলে?
হ্যাঁ, আমার দাদাকে এনডিপিএস কেসে ফাঁসানো হয়েছে। আমার বাথরুম আছে একটা সাইডে, তো সাইডে ওখানে একটা নিম গাছ আছে, নিম গাছের বাথরুমের উপরে ওরা দুষ্কৃতীরা ওই পোস্তর আঠা ওখানে রেখে দেয়। এসে বলতে পুলিশ আমাদের ঘরকে আসে, এসে বলে কোনো সার্চ না করে ডাইরেক্ট বাথরুমের উপরে চাপে এবং দাদাকে ধরে নিয়ে চলে যায়। কোনো কেস নেই, কিচ্ছু নেই, সোজা আমার দাদাকে থানা নিয়ে চলে যায়। তাহলে তোমার কি মনে হচ্ছে কারা করতে পারে এই ঘটনা? আর এই ঘটনাটা ঠিক কটা নাগাদ ঘটেছে? 4টা নাগাদ। কারা করতে পারে কি মনে হচ্ছে? কারা করতে পারে আমি জানি না, কিন্তু আমার দাদা সমাজসেবামূলক অনেক কাজ করতো, যেমন এই মন্দির করা বা কোথাও একটা কিছু অনুষ্ঠান হলো সেখানকে যাওয়া, বা কোনো গরিব কোনো মানুষ আছে সে দাদা কিছু সাহায্য চাইলো সেটা দেওয়া, এইভাবে দাদা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। কতদিন হলো জেলে আছে? আজ 1 বছর হয়ে গেল আমার দাদা জেলে আছে, আর দাদাকে আমি ছাড়াতে পারছি না। এমন কেস দিয়েছে যে কোনো বেল নেই, এমনভাবে দুষ্কৃতীরা ফাঁসিয়েছে। কারণ দাদা যদি বেরিয়ে আসে তাহলে সমাজের উপর যে উন্নতি হচ্ছিল সে উন্নতি করা সম্ভব হবে না, কারণ এখানে নানা রকম ব্যাপার আছে, ওদের হয়তো কোনো ক্ষতি হচ্ছে, তাই আজ আমাদের এত বড় ক্ষতি করছে ওরা। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশ এসে বোধ তদন্ত করলো, বলছে কে ফাঁসিয়েছে বলো। আমরা কি করে বলতে পারবো বলুন যে কে আগুনটা ধরিয়ে দিয়েছে? এখন কি চাইছো? আমি চাইছি এর উপযুক্ত বিচার হোক, কারণ আজ আমার দাদাকে ফাঁসি দিল, আমার গোটা গ্রাম জানে যে আমার দাদা নির্দোষ। তারপরে আমার বাড়িতে পায়খানা ছুড়ে দিচ্ছিল, গোটা গ্রাম দেখেছে যে আমার বাড়িতে পায়খানা ছুড়ে দিচ্ছিল, সেটা পুলিশের সহায়তায় সেটা না হলে বন্ধ হয়েছে। তো তারপরে আজ আমার 2টো ট্রাক্টর জ্বালিয়ে দিল। এইভাবে কি জীবন বাঁচানো যায়? আমরা বেঁচে থেকে কী করবো এইভাবে? কারণ আজকে আমার গাড়ি চালালো, কালকে আমার পায়খানা ছুটছিল, আমার দাদাকে ফাঁসিয়ে দিল, কাল আমি আজ ঘর থেকে বেরোবো, সে বেরোনোর পরটা আমার মৃত্যুর মুখে, কারণ আমি বেরিয়েছি না, আমাকে তো মেরে দিতে পারে। কি গ্যারান্টি আছে যে আমার মারবে না? কি নাম তোমার? আমার নাম ভজন গড়াই। বাড়ি বাবুজোর। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, কাকরতলা। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। মোমবাতি হাতে রাজপথে জেলা বিজেপির মিছিল। সিউড়িতে মিছিল করলেন বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। বাংলাদেশে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলা চালানো হয়, তারই পরিপ্রেক্ষিতে এবং প্রতিবাদে, সেই সঙ্গে মহেশতলা কাণ্ডের প্রতিবাদেই গতকাল সোমবার 16 জুন সন্ধ্যায় মোমবাতি হাতে নিয়ে মিছিল করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে। তাদের দাবি, মৌলবাদীদের হাত থেকে সুরক্ষিত থাকতে হলে এক হতে হবে হিন্দুদের। এদিন বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা জানান, বাংলার নারীদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে এবং সেই বাংলার নারীরা বারবার অপমানিত হচ্ছে, বীরভূমের বুকেও অপমানিত হচ্ছে এবং বাংলায় বাঙালি হিন্দু ওবিসি তাদেরকে ছোট করা হচ্ছে, তাদের অধিকার খনন করা হচ্ছে। তাই নারী সম্মান যাত্রা ও বাংলায় বাঙালি হিন্দু ওবিসিদের ছোট করা হচ্ছে, তার প্রতিবাদে তাদের ওবিসি সম্মান যাত্রা, নারী সম্মান যাত্রা একসঙ্গে আমরা আগামী মাননীয় বিরোধী দলনেতার উপস্থিতিতে আগামী 19 তারিখে সিউড়ির বুকে হাজার হাজার মানুষ, প্রায় 25,000-এর বেশি মানুষ, পার্টির কার্যকর্তা, তারা একত্রিত হয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে পায়ে পা মিলাবেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল।
এখানে প্রত্যেকদিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমা তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেকদিন বিনামূল্যে অন্যান্য রোগের চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 17 জুন সকালবেলায় বীরভূম জেলার অন্তর্গত মুরারই বেগুন মোড়ে একটি পাথর বোঝাই ট্রাক্টর যাওয়ার সময় ট্রাক্টরের আগের চাকা উপরে উঠে যায় এবং এক মোটরসাইকেল আরোহীর উপরে গিয়ে পড়ে। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত হয়ে পড়ে। স্থানীয়রা মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে তাড়াতাড়ি মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য। সেই সঙ্গে স্থানীয় লোকেরা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, এই রাস্তার উপরে ওভারলোড ট্রাক্টরগুলি চলে, তার ফলে এই ধরনের দুর্ঘটনা হামেশাই ঘটতে থাকে। এ ব্যাপারে প্রশাসনকে বলা সত্ত্বেও প্রশাসন সর্বদাই উদাসীন থাকে। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, কি হয়েছে এইখানে এই ট্রাক্টরে ওভারলোড নিয়ে আসছিল, নিয়ে আসার পরে বাইক সাইডে ছিল এবং একটা বিয়ের গাড়ি ছিল। ওভারলোডে থাকার কারণে রাস্তাগুলো ট্রাক্টরওয়ালারাই খারাপ করেছে। আটকার চাকা উঠে গিয়ে ওর উপরে পড়ে গেছে। বাইকওয়ালা বেঁচে গেছে, আর একটা যে 4 চাকায় ছিল, 4 চাকায় 7-8 জন ছিল, সবাই মারা যেত, তারা বেঁচে গেছে। আর বাইকে যার ছিল তার ক্ষতি হয়েছে অনেক, তাকে হসপিটাল নিয়ে গেছে। আর কিছুদিন আগে সেম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল হসপিটাল রোড ওইখানে। আর তারপরে আবার একটা মীমাংসার পরে ওরা চালিয়েছে, ওভারলোড করছে। এই রোডটা হচ্ছে হসপিটাল রোড, গ্রামীণ রোড। এইখানে মানুষ হসপিটাল যায় নিজের পরিষেবা পাওয়ার জন্য, কিন্তু এই যে ওভারলোড নিয়ে 7-8টা করে গাড়ি একসঙ্গে যাচ্ছে এবং মানুষের অসুবিধা করছে, হসপিটাল পেশেন্টদের অসুবিধা করছে। আমার একটাই অনুরোধ বিডিও সাহেবের কাছে এবং মুরারই প্রশাসনের কাছে, আমরা এই রাস্তায় ওভারলোড ট্রাক্টর চলতে দেব না পাথরের। এটা আমার অনুরোধ বা আমাদের গ্রামের লোকের অনুরোধ। এটা হসপিটাল রোড, শুধু পেশেন্টের জন্য, সাধারণ মানুষের জন্য ইউজ হবে। এখানে কোনো ব্যবসায়ী আনলিমিটেড গাড়ি নিয়ে গিয়ে চলবে না। আর যদি ভাবে যে না আমরা এটা টাকা খেয়ে চালাবো বা কিছু, আমরা মুরারই গ্রামের লোক মানব না, রাস্তা অবরোধ করবো। আপনার নাম? আপনার নাম? বাড়ি মুরারই গ্রাম। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজ মঙ্গলবার 17 জুন বীরভূম জেলার অন্তর্গত মুরারই 1 নম্বর ব্লকের বিডিওকে এসইউসিআই এবং আইএনটিইউসির শ্রমিক সংগঠন থেকে রাজগ্রাম খাদান ও ক্র্যাশার চালু করার দাবিতে একটি স্মারকলিপি জমা দেন। তাদের দাবি, দীর্ঘদিন থেকে রাজগ্রামের খাদান ও ক্র্যাশার শিল্প ধুঁকছে, সেই সঙ্গে কাজের সঙ্গে জড়িত শ্রমিকরা তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তাদের সংসার চালানোর দায় হয়ে গেছে। তাই তাদের দাবি, অবিলম্বে রাজগ্রাম অঞ্চলে যে সমস্ত পাথর খাদান ও ক্র্যাশারগুলি এতদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, সেগুলি ঠিকভাবে যথাশীঘ্রই চালু করতে হবে। এদিন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আজকে কি জন্য বিক্ষোভ আপনাদের? আমি আরএস কোম্পানি প্রাইভেট লিমিটেডের শ্রমিক, দীর্ঘদিন ধরে সেখানে কাজ করছি। বিগত 8 বছর ধরে এসবিডি এন্টারপ্রাইজকে ইলিগালভাবে বন্ধ করা হয়েছে, সেখানে সরকারের কোনো ভূমিকা নেই। আর এসবিডি এন্টারপ্রাইজে যে সমস্ত শ্রমিকরা আছেন, বিভিন্ন দিক থেকে পেটের দায়ে ছড়িয়ে পড়েছেন, তিনাদের রুটি রোজগার হারিয়ে গেছে, তিনারা নাজেহাল অবস্থায় কাটাচ্ছেন। বর্তমানে 3 মাস হয়ে গেল আরএস কোম্পানি প্রাইভেট লিমিটেড বন্ধ হয়ে গেছে। সেখানে আমাদের তৃণমূল সরকার বা এলাকায় যারা নেতৃত্ব করছেন, তিনারাও কোনো খোলার সুরাহা করলেন না। সেখানে আরএস কোম্পানিতে আমাদের প্রায় 800 লেবার, আমরা নাজেহাল অবস্থায় পড়েছি। অনেকে অনাহারে অসুখ বিসুখে মারা যাচ্ছে, কিন্তু এখানে প্রশাসন তথা এলাকার লোকাল নেতাদের কোনো হেলদোল নাই। আমরা সেই সঙ্গে এই 2-1 দিনের মধ্যে গোপালপুর পড়ের মধ্যে অবস্থিত শিবম ওয়েস্টের কারখানা বন্ধ হয়ে গেছে। এই সমস্ত পাথর কারখানা
এবং খাদান অবিলম্বে যেন খোলা হয়, গরিব মানুষ, শত শত গরিব মানুষদের রুটি রোজগারের ব্যবস্থা করা হয়। তার জন্য আমরা এই মোরারই ব্লকে শ্রমিক বিক্ষোভ জানাতে এসেছি এই প্রশাসনের দপ্তরে। 3 মাস হয়ে গেল, সেখানে আরএস কোম্পানি লেবারদের 7 দিনের কাজ করা পেমেন্ট বাকি আছে, সেই পেমেন্টও দেওয়া হয়নি। এখানে মালিকরা চাইছে যেন শ্রমিকদেরকে গাড্ডায় ফেলে, নাজেহাল অবস্থায় ফেলে কম পয়সায় মজুরি খাটাবো এবং শায়েস্তা করব। এই দাবিতে, এই বিক্ষোভে আমরা মোরারই ব্লকে ডেপুটেশন দিতে এসেছি। আমাদের যেন অবিলম্বে এই শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হয়, তাদের রুজি রোজগারের যে বিষয়টা আছে সেটা রক্ষা করা যায় এবং আমাদের লড়াইয়ের মাধ্যমে অর্জিত, দীর্ঘদিনের লড়াইয়ের মাধ্যমে অর্জিত ছুটি, বোনাস, পিএফ আমরা কোনো মতেই কমাতে দিব না, হেলদোল করতে দিব না। আমরা আইনসঙ্গতভাবে আমাদের সব কিছুকে পেতে চাই, রক্ষা করতে চাই। এই সমস্ত দাবি নিয়ে আমরা গোপালপুর কোয়ারির শত শত শ্রমিক, হাজার হাজার শ্রমিক এখানে এসছি, কিন্তু দুঃখের বিষয় অনেকে পেটের দায়ে এদিক সেদিক আছেন, অসুখ বিসুখে ভুগছেন। সমস্ত শ্রমিকই এখানে উপস্থিত হতে পারেননি, এই আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম বিমল মাল। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।